হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইংলিশ টিউটোরিয়ালস। আজকের ক্লাসে আমরা ক্লাস 7-এর রিডল গল্পটির যাবতীয় অ্যাক্টিভিটি সলিউশন নিয়ে আলোচনা করব। থাকবে গ্রামারের সলিউশন এবং রাইটিং স্কিলেরও সলিউশন। তাহলে চলো আর দেরি না করে চটপট আমরা অ্যাক্টিভিটিগুলোর আনসারগুলো দেখে নিই এবং তার সাথে সাথে একটু বুঝেও নিই। দ্য রিডল গল্পের অ্যাক্টিভিটি 1-এ এমসিকিউ টাইপের কোশ্চেন্স রয়েছে। 3টি করে অপশন দেওয়া রয়েছে, এদের মধ্যে থেকে ঠিক উত্তরটিকে বেছে নিয়ে তোমাকে লিখতে হবে। ফার্স্ট কোশ্চেনটি অর্থাৎ এম্পারার আকবর ওয়াজ ওয়াকিং, যে 3টি অপশন রয়েছে তাদের মধ্যে কারেক্ট আনসার হবে 2-এর অপশনটি অর্থাৎ ইন দ্য রয়্যাল গার্ডেন। বি এর কোশ্চেন বীরবল ওয়াজ আকবরস, সঠিক উত্তর হবে 1-এর দাগের অপশনটি অর্থাৎ মোস্ট ট্রাস্টেড অ্যান্ড ফেথফুল মিনিস্টার। কোশ্চেন নাম্বার সি দ্য এম্পারার ওয়াজ, রাইট আনসার হবে অপশন নাম্বার 3 অর্থাৎ ওয়ারিড। কোশ্চেন নাম্বার ডি দ্য ফাস্টেস্ট থিং অন আর্থ ইজ, রাইট অপশন বা রাইট আনসার হবে অপশন 1 অর্থাৎ দ্য হিউম্যান মাইন্ড। এবং ই এর কোশ্চেনটি দ্য নেবার ওয়াজ আউটউইটেড বাই, রাইট আনসার হবে অপশন নাম্বার 2 অর্থাৎ বীরবল। এরপরে আমরা অ্যাক্টিভিটি 2-তে চলে আসবো এবং অ্যাক্টিভিটি 2-তে আমাদেরকে ট্রু এবং ফলস লিখতে হবে। তার সাথে সাথে আমরা ট্রু ফলস যাই লিখি না কেন তার সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। এক্ষেত্রে তোমাদেরকে আমি একটা কথা প্রথমেই বলে দিতে চাই যে যদি তুমি পরীক্ষায় ট্রু ফলস লিখতে গিয়ে সাপোর্টিং স্টেটমেন্টটা ঠিক না দাও, তাহলে যদি তোমার ট্রু এবং ফলসের আনসারটি ঠিক হয় তাহলে তুমি 1 নম্বর পাবে, এবং যদি সাপোর্টিং সেন্টেন্স যদি তোমার ঠিক হয়, তোমার আনসারের সাথে যদি সেটা কোঅর্ডিনেট করে ঠিকভাবে, তাহলে তুমি 2 পাবে। কিন্তু যদি তোমার ট্রু এবং ফলস এই উত্তরটি নির্বাচন করতে ভুল হয় অথচ তুমি সাপোর্টিং সেন্টেন্সটি ঠিক লেখো, তাহলে কিন্তু ট্রু ফলস বা সাপোর্টিং স্টেটমেন্টে যে 2 নম্বর রয়েছে তার মধ্যে 1টি নম্বরও তুমি পাবে না। পরীক্ষার সময় উত্তর লেখবার সময় এটা কিন্তু তোমরা অবশ্যই মাথায় রেখো। এনিওয়েজ, প্রথম অপশনটা ছিল এম্পারার আকবর ওয়াজ ভেরি ওয়ারিড হোয়েন হি ওয়াজ রোমিং ইন হিজ গার্ডেন, এটি ট্রু হবে এবং এর সাপোর্টিং স্টেটমেন্ট বাট দ্য গ্রেট এম্পারার আকবর ডিড নট হ্যাভ পিস অফ মাইন্ড। কোশ্চেন নাম্বার বি দেয়ার ওয়ার নো ফ্লাওয়ার্স অ্যান্ড ফ্রুটস ইন দ্য গার্ডেন অফ আকবর, এটা হবে ফলস এবং এর সাপোর্টিং স্টেটমেন্ট হবে দেয়ার ওয়ার ফ্লাওয়ার্স অফ অল শেপস অ্যান্ড সাইজেস ইন হিজ গার্ডেন। কোশ্চেন নাম্বার সি বীরবল ওয়াজ ইনডিফারেন্ট টু আকবরস ট্রাবলস, এটিও ফলস হবে এবং এর সাপোর্টিং স্টেটমেন্ট হবে ওয়াইজ বীরবল নোটিসিং দিস আস্কড আকবর ও গ্রেট অ্যান্ড পাওয়ারফুল কিং হোয়াট ইজ ট্রাবলিং ইউ। কোশ্চেন নাম্বার ডি বীরবল সাকসিডেড ইন আনসারিং টু আকবরস কোয়ারি, এটা কিন্তু ট্রু হবে এবং এর সাপোর্টিং স্টেটমেন্ট হবে বীরবল অফার্ড টু আনসার হিজ কোশ্চেন। এবং লাস্ট কোশ্চেনটি অর্থাৎ ই দ্য পিপল অফ আকবরস কোর্ট অ্যাডমায়ার্ড দ্য উইজডম অফ বীরবল, এটার ট্রু হবে এবং এর সাপোর্টিং স্টেটমেন্ট পিপল ওয়্যার অ্যামেজড অ্যাট দ্য উইজডম অফ বীরবল। এরপরে অ্যাক্টিভিটি 3 এবং অ্যাক্টিভিটি 3-তে যে লিটারেরি পিসটা আমরা পড়লাম সেটি কী ধরনের সাহিত্য কীর্তি বা সাহিত্য সৃষ্টি সেটি জানতে চাওয়া হয়েছে। এটা কি নাটক না কোনো প্রবন্ধ না গল্প? অবশ্যই এটি একটি গল্প, তাই সঠিক উত্তর হবে অপশন নাম্বার 3 অর্থাৎ স্টোরি। এবং অ্যাক্টিভিটি 4-এ দেখো তোমাকে এই গল্পটির আরেকটি অল্টারনেটিভ টাইটেল দিতে বলা হয়েছে এবং তুমি যে টাইটেলটি নির্বাচন করছো তার যুক্তিও তোমাকে দিতে হবে। আমি এই গল্পটির অল্টারনেটিভ টাইটেল দিয়েছি বীরবল দ্য ইন্টেলিজেন্ট জেম। উত্তরটা একটু পড়ে নেওয়া যাক। আমি লিখেছি যে অ্যানাদার টাইটেল অফ দ্য স্টোরি কুড বি বীরবল দ্য ইন্টেলিজেন্ট জেম, অর্থাৎ এই গল্পের আরেকটা টাইটেল হতে পারে বীরবল দ্য ইন্টেলিজেন্ট জেম। জেম বলতে রত্ন আর ইন্টেলিজেন্ট বলতে বুদ্ধিমান, অর্থাৎ বীরবল বুদ্ধিমান রত্ন। দ্য টাইটেল অফ দ্য স্টোরি জেনারেলি রিফ্লেক্টস দ্য সেন্ট্রাল ক্যারেক্টার অর দ্য থিম অফ দ্য স্টোরি। সাধারণত যে কোনো গল্পের টাইটেল বা শিরোনাম সেই গল্পের প্রধান চরিত্র বা সেই গল্পের বিষয়বস্তুর প্রতিচ্ছবি আনে। অ্যান্ড ইন দিস রিগার্ড এবং এই দিক দিয়ে দেখতে গেলে দি অল্টারনেটিভ টাইটেল পারফর্মস বোথ দ্য ফাংশন। আমি যে অল্টারনেটিভ টাইটেলটা বেছে নিয়েছি সেটা কিন্তু ওই 2টি ভূমিকাই পালন করে। কিরমভাবে না দ্য স্টোরি ইজ অল অ্যাবাউট বীরবল, এই পুরো গল্পটাই কিন্তু বীরবলকে নিয়ে, ওয়ান অফ দ্য জেমস অফ আকবরস কোর্ট, যে বীরবল ছিলেন আকবরের রাজসভার নবরত্নদের মধ্যে একজন রত্ন। অ্যান্ড হাউ হি সলভড আ ক্রিটিক্যাল প্রবলেম উইথ হিজ ইন্টেলিজেন্স, এবং এই গল্পটা এই বিষয়েও যে কিভাবে বীরবল তার বুদ্ধিমত্তার সাহায্যে একটি অত্যন্ত জটিল সমস্যার সমাধান করতে পেরেছিলেন। Therefore, I think the alternative title would have been perfect. সেই হেতু আমি মনে করি যে আমার দেওয়া অল্টারনেটিভ টাইটেলটিও এই গল্পের জন্য যথার্থ বা সঠিক হতে পারত। তাহলে হয়ে গেল আমাদের অ্যাক্টিভিটি 4। এবার আমরা চলে যাব অ্যাক্টিভিটি 5-এ, যেখানে একটি বাক্যকে কমপ্লিট করতে বলা হয়েছে টেক্সট থেকে কিছু ইনফরমেশন নিয়ে। ফার্স্ট কোশ্চেন, এর কোশ্চেন আকবর আস্কড বীরবল, যেটা লিখতে হবে বা যেটুকুনি দিয়ে পূর্ণ করতে হবে সেটি হলো হোয়াট দ্য ফাস্টেস্ট থিং অন দিস প্ল্যানেট ওয়াজ। বি এর কোশ্চেন
মোস্ট পিপল অফ দ্য কোর্ট অফ আকবর ওয়ার পাজলড, এটা কমপ্লিট করবো আমরা এই লিখে যে হিয়ারিং দ্য কোশ্চেন দ্যাট ট্রাবলড আকবর। সি এর কোশ্চেন, দ্য ম্যান হু সোল্ড দ্য ওয়েল উইথড্রিউ হিজ ক্লেম ইমিডিয়েটলি, এখানে দি ম্যান হু সোল্ড দ্য ওয়েলটা হবে আমার আনসার পার্ট। এবং লাস্ট কোশ্চেন অর্থাৎ ডি, দ্য হিউম্যান মাইন্ড ইজ দ্য ফাস্টেস্ট থিং অন আর্থ, এখানে দি হিউম্যান মাইন্ড ইজ, এটি হবে আমার আনসার পার্ট। এরপরে অ্যাক্টিভিটি 6-এ কজ অ্যান্ড এফেক্ট বলতে বলা হয়েছে। কজে আকবর কুড নট ফাইন্ড অ্যান আনসার টু আ সিম্পল কোশ্চেন হোয়াট ইজ দ্য ফাস্টেস্ট থিং অন দিস প্ল্যানেট। এর এফেক্ট হচ্ছে আকবর ওয়াজ ট্রাবলড। 2 নম্বর, এম্পারার আকবর আস্কড বীরবল টু সলভ আ রিডল, এর এফেক্ট হচ্ছে বীরবল সলভড দ্য প্রবলেম উইথ দ্য পাওয়ার অফ হিজ মাইন্ড। এবং 3 নম্বরের কজ হচ্ছে দ্য নেবার ওয়াজ ভেরি গ্রিডি অ্যান্ড ক্লেভার, এবং তার ফলে দ্য নেবার ওয়ান্টেড টু চার্জ মানি ফর ড্রয়িং ওয়াটার ফ্রম দ্য ওয়েল। এরপরে অ্যাক্টিভিটি 7-এ আমাদেরকে কিছু কোশ্চেন আনসার করতে হবে। দেখে নেওয়া যাক কী কোশ্চেন এবং তার কী উত্তর আমি তোমাদের জন্য দিয়ে রেখেছি। ফার্স্ট কোশ্চেনটি, হোয়াট আর দ্য থিংস দ্যাট দ্য গ্রেট এম্পারার আকবর লাভ, অর্থাৎ এম্পারার আকবর কোন কোন জিনিসগুলি সব থেকে বেশি ভালোবাসতেন। এম্পারার আকবর ওয়াজ আ গ্রেট লাভার অফ আর্টস, সায়েন্স, লিটারেচার অ্যান্ড মিউজিক। বি এর কোশ্চেন, হোয়াই ডিড আকবর নট হ্যাভ পিস অফ মাইন্ড, অর্থাৎ আকবরের মনে শান্তি কেন ছিল না। আনসার হবে হি কুড নট হ্যাভ পিস অফ মাইন্ড বিকজ হি কুড নট ডিসাইড হোয়াট দ্য ফাস্টেস্ট থিং অন আর্থ ওয়াজ, অর্থাৎ তিনি মনে মানসিক শান্তি তিনি পাচ্ছিলেন না জাস্ট বিকজ তিনি কিছুতেই স্থির করতে পারছিলেন না যে এই পৃথিবীর বুকে সবথেকে দ্রুতগামী বস্তু কোনটি। সি এর কোশ্চেন, হোয়াট ওয়াজ দ্য প্রবলেম প্রেজেন্টেড বাই দ্য ম্যান ফ্রম দ্য অডিয়েন্স, অর্থাৎ সেই রাষ্ট্রবাদ দর্শকদের মধ্যে থেকে সেই ব্যক্তি কী সমস্যা প্রেজেন্ট করেছিলেন। দ্য প্রবলেম ওয়াজ ভেরি স্ট্রেঞ্জ, প্রবলেমটি ছিল ভীষণই অদ্ভুত। ওয়ান্স হি বট আ ওয়েল ফ্রম হিজ নেবার বাট হোয়েন হি ওয়ান্টেড টু ড্র ওয়াটার ফ্রম দ্য ওয়েল his neighbor claimed money from him telling him that he only sold the well and not the water, অর্থাৎ সেই ব্যক্তি যে অদ্ভুত সমস্যাটা পেশ করেছিলেন তিনি সেটা হলো যে একবার তিনি একটি তার প্রতিবেশীর কাছ থেকে একটি কুয়ো কিনেছিলেন, কিন্তু যখনই তিনি সেই কুয়ো থেকে জল তুলতে যাচ্ছিলেন তার প্রতিবেশী কিন্তু সেই জলের জন্য তার কাছে অর্থ বা টাকা পয়সা দাবি করছিল, এই বলে যে সে শুধুমাত্র কুয়োটা বেচেছে, কুয়োর জল কিন্তু সে বেচেনি। লাস্ট কোশ্চেন, হাউ ডিড বীরবল সলভ দ্য প্রবলেম, অর্থাৎ বীরবল এই সমস্যার সমাধান কিভাবে করেছিলেন। বীরবল সলভড দ্য প্রবলেম উইথ দ্য হেল্প অফ হিজ ইন্টেলিজেন্স, অর্থাৎ প্রথমেই বীরবল এই সমস্যার সমাধান তার বুদ্ধিমত্তা দিয়ে করেছিলেন। হি টোল্ড দ্য ম্যান হু ফেসড দ্য প্রবলেম, তিনি সেই ব্যক্তিকে বলেছিলেন, যে ব্যক্তি সমস্যার মুখোমুখি হয়েছিলেন তাকে তিনি বলেছিলেন টু আস্ক ফর মানি ফ্রম হিজ নেবার, যে সেই ব্যক্তি যেন তার প্রতিবেশীর কাছ থেকে টাকা চায় ফর কিপিং হিজ ওয়াটার ইন দ্য ওয়েল, কারণ তার প্রতিবেশী তার কেনা কুয়োতে জল রাখছে, যে জলটার জন্য সে অর্থ দাবি করছিল নিজের জল বলে, তাহলে সেই জলটা যখন সে তার কেনা কুয়োতে রাখছে তাহলে এর উচিত তার কাছ থেকে অর্থ বা টাকা পয়সা দাবি করা, হুইচ ওয়াজ হিজ প্রপার্টি নাও, কারণ কুয়োটা এখন এই ব্যক্তির প্রপার্টি বা সম্পত্তি। দ্য নেবার রিয়েলাইজ, প্রতিবেশী কিন্তু বুঝতে পেরেছিল দ্যাট হি ওয়াজ আউটউইটেড বাই বীরবল, যে তিনি বীরবলের কাছে বুদ্ধির খেলায় পরাস্ত হয়েছেন, অ্যান্ড উইথড্রিউ হিজ ক্লেম ইমিডিয়েটলি, এবং তিনি তৎক্ষণাৎ তার দাবি প্রত্যাহার করে নিয়েছিলেন। তাহলে এইভাবেই কিন্তু বীরবল সমস্যাটি সমাধান করেছিলেন। এরপরে অ্যাক্টিভিটি 8-এ কিছু সিনোনিম খুঁজতে বলা হয়েছে। কনফিউজড এর সিনোনিম হবে পাজলড, ডিম্যান্ড হবে ক্লেমড, আর্গুমেন্ট হবে ডিসপিউট, সারপ্রাইজড হবে অ্যামেজড। অ্যাক্টিভিটি 9-এ অ্যাডজেক্টিভের ডিগ্রির প্রপার ফর্ম বসাতে বলা হয়ে রয়েছে। এক্ষেত্রে তোমরা যদি কারোর কোনো অ্যাডজেক্টিভের ডিগ্রি ওরিয়েন্টেড কোনো প্রবলেম থাকে তাহলে প্লিজ আমারই করা অ্যাডজেক্টিভের ডিগ্রি ওরিয়েন্টেড ভিডিওগুলো বা ক্লাসগুলো একটু ফলো করে নিও। আই হোপ যে তোমাদের ওই ক্লাসগুলো একবার করা হলে ডিগ্রি নিয়ে তোমাদের আর কারোর কোনো প্রবলেম থাকবে না। এনিওয়েজ, আমরা দেখে নিই উত্তরগুলো কী হবে। শিলা হ্যাজ দি লংগেস্ট হেয়ার ইন দ্য ক্লাস, এখানে লংগেস্ট সুপারলেটিভ ডিগ্রি। পরেরটা, মিস্টার ঘোষাল ইজ বিজিয়ার দ্যান মিস্টার পটনায়ক, এখানে বিজিয়ার হবে অর্থাৎ কম্পারেটিভ ডিগ্রি। তারপরে উই শুড বি মোর কেয়ারফুল ইন আওয়ার স্পিচ, এক্ষেত্রে মোর কেয়ারফুল হবে আনসার, যেটা কম্পারেটিভ ডিগ্রিতে আছে। নেক্সট, শেহনাওয়াজ ইজ অ্যাজ থিন অ্যাজ প্রলয়, এখানে শুধুই থিন যেরকম ব্র্যাকেটে আছে অ্যাডজেক্টিভটি সেটিকেই বসানো হবে, তার কারণ এক্ষেত্রে আমাদেরকে পজিটিভ ডিগ্রি ব্যবহার করতে হবে। Next, the owl is considered as the wisest of all, wisest superlative degree. Next, his house is farther away from my house than Sanjeev's, অর্থাৎ এখানে ফার্দার ইউজ করতে হবে যেটি কিনা কম্পারেটিভ ডিগ্রিতে রয়েছে।
এরপরে অ্যাক্টিভিটি 10-এ আমাদেরকে হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস না হলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের সাহায্যে শূন্যস্থান পূরণ করতে হবে। প্রথমটি হবে ইট ইজ রেইনিং নাও। এক্ষেত্রে যেহেতু নাও অর্থাৎ এখন কথাটা রয়েছে, তাহলেই আমরা বুঝতে পারছি যে এটা প্রেজেন্টের কথা হচ্ছে, দেয়ারফোর আমরা এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস ব্যবহার করেছি, ইট ইজ রেইনিং। তারপরেরটা ডক্টর মনমোহন সিং ইজ ভিজিটিং কলকাতা টুডে। ওয়ান সেকেন্ড দেখো, এই বাক্যতে টুডে রয়েছে অর্থাৎ আজকে রয়েছে, অর্থাৎ বর্তমানের কথা হচ্ছে, তার জন্য আমরা এখানে আবার প্রেজেন্ট কন্টিনিউয়াস অর্থাৎ ইজ ভিজিটিং ব্যবহার করেছি। হরি ওয়াজ স্টাডিং অ্যাট 9 PM ইয়েস্টারডে। দেখো এখানে বাক্যে ইয়েস্টারডে রয়েছে অর্থাৎ গতকাল, অর্থাৎ অতীতকালের কথা হচ্ছে, সেই জন্য আমরা এখানে পাস্ট কন্টিনিউয়াস ব্যবহার করেছি, সেই জন্য ওয়াজ স্টাডিং লিখেছি। দ্য বয়েজ আর প্লেয়িং ইন দ্য ফিল্ড নাও। এই বাক্যতে আবার দেখো আমরা নাও পাচ্ছি, এখন, তার মানে বর্তমানকাল, সেই জন্য আমরা এখানে আবার প্রেজেন্ট কন্টিনিউয়াসের ব্যবহার করেছি, আর প্লেইং। রহিম ওয়াজ টকিং টু হিজ ফ্রেন্ড হোয়েন হিজ মাদার কল্ড হিম। এই বাক্যতে দেখো এমন একটি ক্রিয়াপদ রয়েছে যে ক্রিয়াপদটা কিন্তু অতীতকালের কথা বলছে, অর্থাৎ কল্ড। কল্ড কিন্তু অতীতকাল বোঝাচ্ছে, সেই জন্যই আমরা এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করেছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার না করে। এরপরে অ্যাক্টিভিটি 11-এ আমাদেরকে একটি ডায়লগ লিখতে দেওয়া হয়েছিল, যে ডায়লগ বা কনভারসেশনের খানিকটা অংশ আমাদের টেক্সটে বা অ্যাক্টিভিটিতে দেওয়াই ছিল, তা সেই অংশটুকুনির পরে পুরো কনভারসেশনটাকে কমপ্লিট করতে বলা হয়েছিল এবং বলা হয়েছিল দুই বন্ধুর মধ্যে একটা কথোপকথন রচনা করো বা ডায়লগ লেখো, যে ডায়লগটা একটা রিডলকে ওরিয়েন্ট করে হবে বা রিডলকে কেন্দ্র করে হবে। তাহলে আমি যেটুকুনি অংশ আমাদের লেখা দরকার আমি সেইটুকুনি অংশ থেকে এখানে শুরু করেছি, একটু শুনে নাও, আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হবে না। তাহলে এইখানে সুনীল ওয়েল পর্যন্ত আমাদের টেক্সটে অ্যাক্টিভিটিতে দেওয়াই ছিল, তারপর থেকে সুনীল বলছে ওয়েল টেল মি হোয়াট ইজ অলওয়েজ ইন ফ্রন্ট অফ ইউ বাট ইউ কান্ট সে ইট। আচ্ছা বলো তো কোন জিনিস সবসময় তোমার চোখের সামনে থাকে কিন্তু তা সত্ত্বেও তুমি সেটিকে দেখতে পাও না। এবার ইউ কুড নট গিভ ইউ এবারে ইউ সে বলছে কুড নট ইউ গিভ অ্যান ইজি ওয়ান। তুমি কি আমাকে একটা এর থেকে একটু সহজ একটা আনসার বা প্রশ্ন করতে পারলে না। দিস সেম স্টাফ, শুনে মনে হচ্ছে এটা খুব জটিল বা খুব কঠিন। সুনীল বলছে দিস ইজ অ্যাকচুয়ালি ইজি বাট ইউ নিড টু থিঙ্ক। সুনীল বলছে এটা অ্যাকচুয়ালি কিন্তু প্রকৃতপক্ষে সোজা, বাট তোমাকে একটু ভাবতে হবে। ইউ উইল বি অ্যামেজড ইফ আই টেল ইউ দ্য আনসার। তুমি খুব অবাক হয়ে যাবে যদি আমি তোমাকে উত্তরটা বলে দিই। ইউ প্লিজ গিভ মি আ ক্লু অ্যাট লিস্ট। ইউ বলছে অর্থাৎ তুমি বলছো দয়া করে অন্তত একটা ক্লু বা হিন্ট বা ইঙ্গিত তো দাও। সুনীল বলছে ওয়েল ইট ইজ এ থিং অ্যাবাউট হুইচ উই অলওয়েজ থিঙ্ক অ্যান্ড ওয়ারি অ লট। সুনীল বলছে আসলে এটা হলো সেই জিনিসটা যে ব্যাপারটাকে নিয়ে বা যে জিনিসটাকে নিয়ে আমরা সর্বদাই প্রচুর চিন্তাভাবনা করি এবং দুশ্চিন্তা করি। ইউ বলছে অর্থাৎ তুমি বলছো উই অলওয়েজ থিঙ্ক অ্যান্ড ওয়ারি, আমরা সবসময় ভাবি এবং দুশ্চিন্তা করি। হোয়াট ক্যান ইট বি, কী হতে পারে সেটা। সুনীল বলছে থিঙ্ক হার্ডার, আরেকটু মন দিয়ে ভাবো। ইউ অর্থাৎ তুমি বলছো ও ইয়েস, হ্যাঁ তাই তো, ইটস ফিউচার, এ তো ভবিষ্যৎ, অ্যান্ড উই অলওয়েজ থিঙ্ক অ্যান্ড ওয়ারি অ্যাবাউট ইট, এবং আমরা সর্বদাই ভবিষ্যৎ নিয়ে অত্যন্ত চিন্তা করি এবং দুশ্চিন্তাও করি। সুনীল বলছে রাইট ইউ আর, ঠিক বলেছো তুমি। ইউ সিম টু বি ভেরি গুড অ্যাট সলভিং রিডলস, তুমি এই ধাঁধা সমাধান করতে তোমার দেখছি জুড়ি নেই, তুমি খুব ভালো পারো। ইউ অর্থাৎ তুমি বলছো থ্যাঙ্কস ফর দ্য রিডল দো, যাই হোক ধন্যবাদ এই ধাঁধাটির জন্য, ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং, দুর্দান্ত আগ্রহজনক ছিল ধাঁধাটি। ট্রাই টু গিভ মোর ইন ফিউচার, ভবিষ্যতে আমাকে আরও এরকম ধাঁধা দিও। সুনীল কনভারসেশন শেষ করছে এই বলে শিওরলি, নিশ্চিতভাবেই আই উইল, আমি তোমাকে আরও এরকম ধাঁধা দেবো। তাহলে অ্যাক্টিভিটি 11-এর পরে আমরা চলে যাব অ্যাক্টিভিটি 12-এ, যেখানে একটা গল্প লিখতে বলা হয়েছিল। সেই গল্প যেখানে একটি কাক এবং শেয়ালের গল্প, যেখানে একটি কাক মাংসের টুকরো নিয়ে সবেমাত্র সেটাকে সে খেতে যাবে, এমন সময় সেই ধূর্ত শেয়াল সেখানে গিয়ে কাকটার গলার বা গানের প্রশংসা করবে এবং সেই নির্বোধ বোকা কাকটি ফক্স বা সেই শেয়ালের পাতা ফাঁদে পা দিয়ে যে মুহূর্তে সে মুখ খুলবে গান গাওয়ার জন্য, মাংসের টুকরোটা তার ঠোঁট থেকে পড়ে যাবে এবং শিয়াল সেই মাংসের টুকরো নিয়ে সেখান থেকে হাওয়া হয়ে যাবে। খুব কমন গল্প, খুব ইজি গল্প। গল্পটি আমি পুরো তোমাদের সুবিধার জন্য এখানে লিখে রেখেছি, তোমরা চাইলে নোট ডাউন করতে পারো বা স্ক্রিনশট নিতে পারো। গল্পটির মোরালও দেওয়া রয়েছে এবং অলওয়েজ তোমাদেরকে এই স্টোরি রাইটিংয়ের ক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই যে যখনই তোমরা গল্প লিখবে পরীক্ষায়, সবসময় গল্পটির একটি টাইটেল অবশ্যই দেবে। মোরাল দেওয়াটা বাধ্যতামূলক নয়, তার কারণ যদি তোমার প্রশ্নে বলে যে গল্পের সাথে তুমি একটি মোরাল দাও, তাহলেই তুমি মোরাল দেবে।
না হলে মোরাল দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি এক্ষেত্রে একটি মোরাল তোমাদের সুবিধের জন্য দিয়ে রেখেছি। আশা করি গল্পটি বুঝতে তোমাদের কোনো একটা অসুবিধে হবে না, কারণ ভীষণই সহজ সরল ভাষায় ছোট্ট করে গল্পটি তোমাদের জন্য আমি লিখে রেখেছি। তাহলে আই হোপ যে রিডল গল্পটির যাবতীয় অ্যাক্টিভিটি নিয়ে তোমাদের কারোর খুব একটা কোনো প্রবলেম নেই এবং তোমরা প্রত্যেকটি অ্যাক্টিভিটির আনসার খুব ভালোভাবে বুঝতে পেরেছো এবং এই ওরিয়েন্টেড বা এই ধরনের যদি অন্য রকমের কোনো কোশ্চেন তোমাদের পরীক্ষায় আসে তাহলে তোমরা সেই সমস্ত প্রশ্নের উত্তর খুব ইজিলি সলভ করতে পারবে। যদি এই গল্পটিকে নিয়ে তোমাদের আরও কোনো এক্সট্রা বা অন্য ধরনের কোনো প্রশ্ন থাকে বা কোনো কোয়ারি থাকে তাহলে কমেন্ট করে তোমরা তোমাদের প্রশ্ন আমাকে জিজ্ঞাসা করতে পারো, আমি তোমাদের উত্তর দিয়ে দেবো। আর যদি মনে হয় যে এই ভিডিওটি তোমাদেরকে হেল্প করতে পারে বা কাজে আসতে পারে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করতে ভুলো না, শেয়ার করতে ভুলো না, তোমাদের মতামত জানিও কমেন্ট করে, কারণ তোমাদের ওপিনিয়ন তোমাদের ফিডব্যাক কিন্তু আমাকে এনকারেজ করে। আর ইংলিশ টিউটোরিয়ালস চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, বেল আইকনটাকে প্রেস করে রেখো যাতে ভবিষ্যতে এই ধরনের লিটারেচার, গ্রামার, স্পোকেন ইংলিশ ওরিয়েন্টেড ভিডিও নোটিফিকেশন তোমরা প্রথমেই পেয়ে যাও। সবাই ভালো থেকো, স্টে সেফ, কিপ ওয়াচিং ইংলিশ টিউটোরিয়ালস, কিপ লার্নিং, and thank you so much for giving me your time. Thank you.